সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে তারেক রহমানের অপেক্ষায় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী প্রচারণার শুরুতে মেডিকেল শিক্ষার্থীদের সাথে মতবিনিময়। দেশের চিকিৎসা বেসিক চিকিৎসা ব্যবস্থাটা মানুষের কিভাবে চিন্তা করছে সেটা আপনাদেরকে আমি বলতে পারি। রাজধানীর মিরপুরে নির্বাচনের প্রচারণা শুরু করবেন জামায়াত আমির। কাল থেকে শুরু নির্বাচনী সফর। ঢাকাতেই প্রচারে নামবেন এনসিপি নেতৃবৃন্দ। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে দু গ্রুপের আধিপত্যের লড়াই আর রক্তক্ষয়ী সংঘর্ষ নিয়মিত ঘটনা। র্যাব সদস্য নিহত হওয়ার পর থেকেই আত্মগোপনে চক্র সবাই। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। গ্র্যান্ড সিলেট হোটেলে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ওরা তো 5% শাকসবজি নষ্ট হয়ে গিয়েছে, গরম সবকিছু মিলিয়ে। তার মানে এটাও কিন্তু একটা ম্যাটার করছে, কমিউনিকেশন ব্যবস্থাটাও কিন্তু একটা ম্যাটার করছে যে আপনার জিনিসপত্রকে, এবং রাস্তা যেহেতু খারাপ, ওর গাড়ি চলতে গিয়ে গাড়ি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ওটা ওকে রিপেয়ার করতে হবে, সেখানেও তো একটা খরচ আছে। কাজে ওই খরচটা সবজির উপরে এসে যাচ্ছে। আর এর বাইরে আপনি মিডলম্যান যেটা বললেন, সেই বিষয়গুলো কম বেশি আছে। তবে আপনাকে অর্থনীতির নর্মাল নিয়মে মিডলম্যান থাকবে, এটা অর্থনীতিকে অর্থনীতির গতিতে চলতে দিতে হবে। কিন্তু এখানে যদি কেউ অসৎ উদ্দেশ্যে কোনো কাজ করে সেটা আপনাকে ধরতে হবে, কিন্তু মিডলম্যান থাকবেই। আপনি যে কোনো জিনিস, যেমন আপনি জ্যাকেটটা পরে আছেন, এই জ্যাকেটটা তো আপনি ফ্যাক্টরি থেকে কেনেননি, কিন্তু ফ্যাক্টরিকে কেউ অর্ডার দিয়েছে, কোনো কোম্পানি যারা কাপড়ের ব্যবসা করে তারা এই জ্যাকেটটার অর্ডার দিয়েছে, ফ্যাক্টরি জ্যাকেটটা বানিয়েছে, সে একজন সেলারের কাছে বিক্রি করেছে, সেখান থেকে সে হোলসেলার কাছে বিক্রি করেছে, হোলসেলার থেকে দোকান নিয়ে এসছে, যেই দোকান থেকে আপনি কিনেছেন, যেই দোকান দেখেছেন সেই দোকান তারা হোলসেলার থেকে নিয়ে আসে। এখানেও কিন্তু একটা দুইটা মিডলম্যান রয়ে গেছে। কাজে এটা অর্থনীতির একটা গতি। কৃষক সবসময় সরাসরিভাবে ফসল সাধারণত মাঠে বিক্রি করে না, তাকে কোনো একটা মাধ্যমেই যেতে হয়, সেটা একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার। এটা অর্থনীতির নর্মাল একটা নিয়ম। হ্যাঁ, আমাদের দেশে কতগুলো মিডলম্যান আছে যেটা অনৈতিক মিডলম্যান। আমাদেরকে চেষ্টা করতে হবে আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর মাধ্যমে হোক, যেভাবে হোক আমাদেরকে চেষ্টা করতে হবে এই অনৈতিক মিডলম্যান যারা, তাদেরকে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আপনি ব্যবস্থা নিলেন ঠিকই, কিন্তু ওরাও তো মানুষ। এখানে আবার আরেকটা বিষয় আছে, আপনি শুধু ধরে শাস্তি দিলেই হলো না, কিন্তু আমরা যারা অন্যায় করছে তাদেরকে আমরা ধরবো ঠিকই, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আবার আরেক দিক দিয়ে আপনাকে চিন্তা করবেন, তাকেও কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা আপনাকে করতে হবে। তা না তো তাকে শাস্তি দিলেন, জেলে পড়লেন, সে তো বের হয়ে আবার ক্রাইমে ইনভলভ হয়ে যাবে। গ্র্যান্ড সিলেট হোটেলে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় কথা বলছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি ছিলাম সেখানে। এদিকে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার কার্যক্রম। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল 11টার পর সমাবেশ শুরুর কথা রয়েছে। নির্বাচনী এই সমাবেশ ঘিরে গভীর রাত থেকেই দলে দলে মানুষ এসে যোগ দেন সমাবেশ স্থলে। ভোর থেকে আরও বাড়তে থাকে নেতাকর্মীদের সমাগম। সিলেট জেলার 6টি সংসদীয় আসন ও সুনামগঞ্জের 5টি সংসদীয় আসন থেকে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। বরাবরই পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করে বিএনপি। তারেক রহমানও হাঁটছেন সেই পথে। নেতাকর্মীদের স্লোগানে ধানের শীষের প্রার্থীকে জয়ী করার আহ্বান। তারেক রহমান ভোটারদের সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। দেশ ও জনগণের কল্যাণে নিজের পরিকল্পনা তুলে ধরে সাধারণ মানুষের কাছে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চাইবেন তিনি। তারেক রহমান আসাতে আমরা সিলেটবাসী ধন্য। তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা অত্যন্ত জরুরি। আগামীতে তারেক রহমানকে আমাদের বাংলাদেশ সরকার হিসাবে দেখতে চাই। আগামী বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ, শান্তির বাংলাদেশ। দূরে থাকা অবস্থায় কিন্তু বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছিলেন, আর উনি এখন যেহেতু সশরীরে বাংলাদেশে দল আরো বেশি উজ্জীবিত।
দর্শক, সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। সবশেষ আপডেট তার মাধ্যমে জানার চেষ্টা করব। রবিন, জানাবেন আজ থেকেই তো বিএনপির প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে, নেতাকর্মীদের সমাগম এখন কেমন দেখছেন এবং ঠিক কটা নাগাদ তারেক রহমান এখানে এসে পৌঁছাবেন? খানিক বাদেই তিনি এসে পৌঁছাবেন, অর্থাৎ তার অপেক্ষায় এই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ ইতিমধ্যেই কানায় কানায় যেটি পরিপূর্ণ হয়ে উঠেছে। মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এসে উপস্থিত হয়েছেন এই সমাবেশে, যিনি প্রধান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সেই সঙ্গে সিলেট বিভাগের বিএনপি নেতৃবৃন্দ তারাও রয়েছেন সিলেটের 6টি সংসদীয় আসন এবং সুনামগঞ্জ জেলার 5টি সংসদীয় আসন, অর্থাৎ 11টি সংসদীয় আসনে যারা বিএনপির মনোনয়ন নিয়ে এই আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তারা প্রত্যেকেই। এবং দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বর্ণিল ধানের শীষের প্রতীক কিংবা জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং বর্ণিল সাজে মূলত সেজেছে আজকের এই উপস্থিতি, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের এই নির্বাচনী সমাবেশের উপস্থিতি, যারা প্রত্যেকেই এক নজর দেখার জন্য দলের চেয়ারম্যান তারেক রহমানের, তাদের নেতার বক্তব্য শোনার জন্য মুখোমুখি দাঁড়িয়ে, সামনাসামনি দাঁড়িয়ে সেটির জন্য ভোর থেকেই অপেক্ষা করছিলেন। মূলত ভোর থেকে নয়, গতকাল রাত থেকেই আসলে এই উপস্থিতির একটা বড় অংশ অবস্থান নিয়েছিল। তারেক রহমান গতকাল যখন সিলেটে এসে পৌঁছালেন, তারপর তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার, হযরত শাহপুর রহমতুল্লাহ মাজার জিয়ারত করেছেন। সেই সময় ওই নেতাকর্মীদের একটা বড় ঢল তাকে ঘিরেছিল এবং এই নির্বাচনী সমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার কার্যক্রম যখন শুরু হলো, তখন এই নির্বাচনী সমাবেশের মধ্য দিয়ে মূলত তারেক রহমান আনুষ্ঠানিকভাবে আগামী আসন্ন নির্বাচনকে বা সংসদ নির্বাচনকে ঘিরে তার প্রচার কার্যক্রম শুরু করতে যাচ্ছেন এবং সেই প্রচার কার্যক্রমে তিনি এই সমাবেশ শেষে এরপরে ঢাকায় ফেরার পথে আরও 6টি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে এবং প্রতিটি পথসভাতেই তিনি বক্তব্যে সাধারণ জনগণের কাছে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানাবেন, তুলে ধরবেন নিজের দেশ গড়ার পরিকল্পনা। রবিন, অনেক ধন্যবাদ আপনাকে। পরবর্তী আপডেট জানানোর চেষ্টা করব আপনার মাধ্যমে। এর আগে 2 অলির মাজার জিয়ারত শেষে গভীর রাতে নিজের শ্বশুরবাড়ি থেকেই ধানের শীষের পক্ষে প্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ধানের শীষকে বিজয়ী করতে শ্বশুরবাড়ি এলাকার মানুষ সহ সারা দেশের মানুষের কাছে দোয়া চান তিনি। সেই সাথে ক্ষমতায় গেলে খাল খনন এবং কৃষি ও কৃষক বান্ধব সরকার গঠনের প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। ঘড়ির কাঁটায় রাত যখন প্রায় 1টা ছুঁই ঠিক সেই সময়ই সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকায় শ্বশুরবাড়িতে পৌঁছান তারেক রহমান, সাথে স্ত্রী জোবাইদা রহমান। পৌঁছেই সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়া প্রয়াত শ্বশুর মাহবুব আলী খানের জন্য বিএনপি আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। এরপরই মাইক্রোফোন হাতে নির্বাচনী আচরণবিধি মেনে রাত 1টার দিকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরুর ঘোষণা দেন তিনি। আগামী 12 নির্বাচন হবে, সেই নির্বাচনে দলের পক্ষে নির্বাচনী কার্যক্রম আল্লাহর রহমতে আজ এখান থেকে আমরা ইনশাআল্লাহ শুরু করলাম। এ সময় তিনি সিলেটের মেয়ে জুবাইদা রহমানের প্রতি সম্মান রেখে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে শ্বশুরবাড়ি এলাকার লোকজনকে আহ্বান জানান। বক্তব্যে ক্ষমতায় গেলে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে আগামী দিনের এই দেশকে সুন্দরভাবে গড়ে তোলা। আমরা যে ফ্যামিলি কার্ড দিব মায়েদের জন্য, ঘরে ঘরে সেই ফ্যামিলি কার্ড যাতে পৌঁছতে পারে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। দেশের কৃষক ভাইদেরকে যে কৃষি কার্ড দেব, আমরা আমাদের বহু এই যে সিলেট অঞ্চলের বহু মানুষ লন্ডন ইউরোপে যায়, দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ, এই যে তরুণ মানুষ, যুবক যারা, তাদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিতে চাই। এর আগে বুধবার রাতে সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল ও শাহপরান রহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান। জারিন অর্নি, যমুনা নিউজ। রাজধানী ঢাকা থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঢাকায় জনসভা ও গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মিরপুরের জনসভায় অংশ নেবেন তিনি। এরপর 23 জানুয়ারি সকাল থেকে শুরু করবেন নির্বাচনী সফর। এদিকে 3 নেতার মাজার ও হাদির কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবে এনসিপি। সকাল 10:30টায় 3 কিংবদন্তি নেতা এবং শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এনসিপি নেতৃবৃন্দ। উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দিনব্যাপী অনুষ্ঠান চলবে, তবে বেলা 2:30টার সময় ঢাকা 15-তে আমাদের সেই জনসভাটি অনুষ্ঠিত হবে। আগামীকালকে আমাদের মূল প্রোগ্রাম হচ্ছে এটি। এর সাথে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমাদের যে সমস্ত প্রার্থীরা আছেন তারাও আনুষ্ঠানিকভাবে আগামীকালকে সব জায়গাতেই তাদের প্রচারণা, নির্বাচনী কার্যক্রম তারা আরম্ভ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত 3 নেতার মাজার জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করতে যাচ্ছে এনসিপি। সেই খবরগুলোই জানার চেষ্টা করব সহকর্মী লামিয়া তিথির কাছ থেকে। তিথি, জানাবেন এনসিপি নেতৃবৃন্দ কি সেখানটায় এসে পৌঁছেছেন কিনা এবং প্রচারণা কখন থেকে শুরু হতে পারে? ইশরাত, আমি যদি আপনার শেষের প্রশ্নটা থেকে শুরু করি, যে প্রচারণা কটা নাগাদ শুরু হবে? 11:30 নাগাদ মোটামুটি এনসিপির প্রচারণা শুরু হবে। এনসিপির যে প্রচারণাটা রয়েছে, যে আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, সেটি কিন্তু প্রচারণা তারা কিন্তু এনসিপির পক্ষ থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই এলাকায় অবস্থিত 3 নেতার মাজার রয়েছে এবং একই সাথে কিন্তু শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমেই কিন্তু এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে আনুষ্ঠানিক প্রচারণা রয়েছে সেটি কিন্তু শুরু করবেন। এরপরে কিন্তু তারা এই যে মাজার জিয়ারত শেষ করে এই প্রচার কর্মসূচি কিন্তু চালিয়ে যাবে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত। এছাড়াও কিন্তু যদি বলি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দোয়েল চত্বরের পাশে কিন্তু প্রয়াত জাতীয় 3 নেতা রয়েছে। এদের মধ্যে কিন্তু শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং খাজা নাজিমুদ্দিনের সমাধি অবস্থিত রয়েছে। একই সাথে যদি আমরা একটু বলতে চাই যে এই তফসিল অনুযায়ী কিন্তু আজকে থেকে এই প্রচারণা চলবে আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত এবং আজকের এই আনুষ্ঠানিক এই প্রচারণার এখানে কিন্তু দলের যে আহ্বায়ক রয়েছে নাহিদ ইসলাম থেকে শুরু করে কিন্তু মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, মুখপাত্র আসিফ মাহমুদ, সজীব ভূঁইয়া সহ কিন্তু জ্যেষ্ঠ যে যুগ্ম আহ্বায়ক সহ রয়েছে, তারা কিন্তু এখানে এসে শ্রদ্ধা দেবেন এবং শ্রদ্ধা জানানোর পরেই কিন্তু তারা একের পর এক নিজ নিজ এলাকায় কিন্তু তারা একই সাথে কিন্তু নিজ নিজ এলাকায় এরপরে যেই প্রচারণাগুলো রয়েছে পর্যায়ক্রমে কিন্তু তারা প্রচারণাগুলো চালাবে। একই সাথে যদি বলি যে 25 তারিখের পর 26 তারিখ নাগাদ কিন্তু তারা ঢাকার বাইরে গিয়েও যেই প্রচারণা আরো জমে উঠবে তারপরে। ধন্যবাদ আপনাকে তিথি। বছরের পর বছর ধরে 2 গ্রুপের রাজত্ব। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আছে বিশাল দলবল, অবৈধ অস্ত্র। সরকারি পাহাড় কেটে শত শত কোটি টাকার প্লট বাণিজ্য ঘিরেই 2 গ্রুপের সংঘাত। আধিপত্যের লড়াই আর রক্তক্ষয়ী সংঘর্ষ চলে নিয়মিত। 3 দিন আগে অভিযানে গিয়ে তাদের হামলায় র্যাব সদস্য নিহত হওয়ার পর এই চক্রের সবাই ধরাছোঁয়ার বাইরে। জঙ্গল সলিমপুরে আধিপত্য মূলত 2টি গ্রুপের। এক পক্ষের নেতা রোকন, অপর পক্ষে ইয়াসিন। স্থানীয়দের দাবি দুজনেরই রয়েছে বিশাল দলবল। আওয়ামী লীগের আমলে স্থানীয় এমপির সাথে থাকলেও 24-এর 5 আগস্টে ভুল পাল্টে বিএনপির নাম ভাঙান। মূল বাণিজ্য সরকারি পাহাড় কেটে প্লট বিক্রি করা, স্ট্যাম্পে চুক্তি করে চলে বেচাকেনা। এর মধ্যে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। মূলত শত শত কোটি টাকার এই বাণিজ্য ঘিরে 2 গ্রুপের দ্বন্দ্ব সংঘাত। একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষে হতাহত হয়েছে অনেকে। 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 7 লাখ গরিব মানুষদের থেকে নিয়ে পজেশন দেওয়া হয়, এটা অ্যাফিডেভিটের মাধ্যমে। এখানে বেআইনি অস্ত্রের কারখানা পর্যন্ত সন্ধান পাওয়া গেছে। সেদিন যে র্যাবকে গুলি করলো তারা, এই অস্ত্রগুলো এখনো উদ্ধার হয়নি। এটা তো নির্বাচনের উপরও প্রভাব ফেলবে। গেল সোমবারের ঘটনাও এই 2 গ্রুপকে ঘিরে। ইয়াসিন গ্রুপ জঙ্গল সলিমপুরে বিএনপির কার্যালয় উদ্বোধনের ঘোষণা দিলে দলবল সহ ঠেকাতে যায় রোকন গ্রুপ। সেখানে চিহ্নিত সন্ত্রাসীরা থাকবে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গেলে সাদা পোশাকধারী র্যাব সদস্যরাও হামলার শিকার হয়। সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানা খ্যাত ভয়ঙ্কর জঙ্গল সলিমপুরে মাত্র 2টি মাইক্রোবাস নিয়ে অল্প সংখ্যক র্যাব সদস্যদের অভিযান নিয়েও প্রশ্ন উঠেছে। আমাদের জনবল একেবারে কম ছিল না, প্রায় 50 জনের উপরে সদস্য ছিল এবং আমাদের যে পরিকল্পনা ছিল তাতে আমরা ওইখানে অপারেশন সফলভাবে সম্পন্ন করা যাবে এই ধরনের একটা ধারণার বশবর্তী হয়ে আমরা অভিযানটা পরিচালনা করি। এখন আমরা একটা তদন্ত পর্ষদ গঠন করা হয়েছে, তারা অনুসন্ধান করে দেখবে যে আমাদের যে অভিযানে কোনো ভুল ত্রুটি ছিল কিনা। র্যাব সদস্য নিহতের 3 দিন পরও হামলাকারীদের কাউকে ধরা যায়নি, হয়নি কোনো বিশেষ অভিযানও। এর আগে র্যাব, পুলিশ, সংবাদকর্মী ও প্রশাসনের উপর হামলার ঘটনায়ও দেখা গেছে একই ধরনের নির্বিকার ভূমিকা। অভিযান করার ক্ষেত্রে মূলত বিপুল পরিমাণ ফোর্স নিয়ে অভিযান করাটা বাঞ্ছনীয়। তো সেক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটেছে সেক্ষেত্রে আমরা যদি দেখি সেখানে অল্প সংখ্যক জনবল এই অভিযানগুলোতে গিয়েছিল।
সোমবার বিকেলে জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সশস্ত্র দুর্বৃত্তের হামলায় র্যাব 7-এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া নিহত এবং 3 সদস্য গুরুতর আহত হন। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাজধানীর মিরপুরে নির্বাচনী প্রচার কার্যক্রম চালাচ্ছেন ঢাকা 16 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। সেখানকার খবরাখবর জানার চেষ্টা করব আরিফিন শাকিলের কাছ থেকে। আরিফিন, জানাবেন আমিনুল হক মিরপুরের কোন এলাকাটায় প্রচারণা চালাচ্ছেন এখন? ধন্যবাদ ইশরাত। আসলে এখন মূলত প্রচারণা চালানো হচ্ছে মিরপুর 10-এ এবং নির্বাচনের যে আমেজ, সেই আমেজ কিন্তু এরই মধ্যে ঢাকায় প্রথম দিনই অনেকটাই রঙিন করেছে এবং ভোটারদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করা হচ্ছে, ভোটারদের ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, ধানের শীষের পক্ষে জোয়ার তোলার চেষ্টা করা হচ্ছে। মানুষ যেন ধানের শীষকে আরেক দফা ভোট দেন এবং সেই সঙ্গে নির্বাচিত করেন এবং সেই সঙ্গে সেই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। আপনি জানেন যে মিরপুরে অঞ্চলে মূলত মাদকের বড় ধরনের একটি অভয়ারণ্য এবং সেই সঙ্গে এখানে সন্ত্রাস এবং সেই সঙ্গে কিশোর গ্যাং এবং চাঁদাবাজের নানান ঘটনা আমরা গণমাধ্যমে আসে এবং কিংবা নানান ঘটনা এখানে চলে। সেই বিষয়গুলো, সেই সংকটগুলো সমাধানের আশ্বাস দেওয়া হচ্ছে আমিনুল হকের পক্ষ থেকে। এবং ঢাকায় শুধু আমিনুল হক নন, বিএনপির অন্য যারা প্রার্থী রয়েছেন, সমর্থিত মনোনীত প্রার্থীরা রয়েছেন, সব জায়গায় প্রার্থীরা কিন্তু আজকে ধানের শীষের পক্ষে কিংবা যার যার মার্কায়, যারা মূলত জোট প্রার্থী তাদের মার্কায় যারা নির্বাচন করছেন তারাও তাদের পক্ষে নামবেন এবং দুপুরের পর থেকে তারা নামবেন। এবং এই জায়গায় অর্থাৎ এই মিরপুর 10 এবং 14 পুরো জায়গায় সকাল থেকে চষে বেড়াচ্ছেন আমিনুল হক এবং তিনি তার সঙ্গে বাফুফের সভাপতি তাবিদ আউয়ালকে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া সাবেক ফুটবলারদেরকে দেখা যাচ্ছে, সাবেক বিভিন্ন ভলিবল প্লেয়ারকে দেখা যাচ্ছে। সব মিলিয়ে নির্বাচনে যে আমেজ, সেই আমেজ কিন্তু স্টার্ট শুরু হয়েছে এবং ভোটারদের কাছে যাওয়া হচ্ছে, প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। ভোটাররা চিন্তা করছেন শেষ পর্যন্ত আসলে কাকে নির্বাচিত করবেন। তারা সবকিছু চিন্তা ভাবনা করে তারা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান বলে আমাদেরকে জানিয়েছেন। শাকিল, জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আফওয়ামা বাহাউদ্দিন নাসিম সহ 7 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। জুলাই অভ্যুত্থানকালে আন্দোলনকারীদের ওপর হামলা, উস্কানি ও নির্দেশনের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। মামলার অন্য আসামিরা হলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। মামলার সব আসামি পলাতক রয়েছেন। একই সঙ্গে আবু সাইদ হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে আজ। এই মামলার আসামি ছাড়াও 2016 সালে ঢাকার কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি আখ্যা দিয়ে 9 তরুণকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক AKM শহীদুল হক সহ অন্য আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে 6 জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে 10,000 পিস ইয়াবা, গাঁজা, হেরোইন, বিদেশি মদ, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ অর্থ। রাত 1টা থেকে ভোর 4টা পর্যন্ত আদাবরের সুনিবিড় হাউজিং ও মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় এই অভিযান চালানো হয়। প্রথম দফায় 6 জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 30 পিস ইয়াবা ট্যাবলেট, 39টি সিম কার্ড এবং 2টি বড় ধারালো সামুরাই ছুরি উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও মাদক বিক্রির 2.25 লাখ টাকা উদ্ধার করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঢাকা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসককে মারধরের ঘটনায় হামলাকারীদের বিচারের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন চিকিৎসকরা। বুধবার দিবাগত রাত 1:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে এক রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের মারধর করে রোগীর স্বজনরা। এ কারণে হাসপাতালের জরুরি বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা সেবা প্রায় 2 ঘণ্টা বন্ধ থাকে। চিকিৎসকরা জানান, রাত 8:30টার দিকে মুমূর্ষু অবস্থায় নাজমা নামে এক রোগী জরুরি বিভাগে ভর্তি হন। তার অবস্থা ক্রমেই খারাপ হওয়ায় রাত 11টার দিকে মারা যান তিনি। এরপরই স্বজনরা দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে হামলা চালায় চিকিৎসকদের ওপর। পরিস্থিতি সামাল দিতে সেখানে আসে আইন শৃঙ্খলা বাহিনী। 2 জনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। আজ দুপুর 12টার মধ্যে দোষীদের মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়ার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগী যে মারা গেছেন এটা ওনারা মনে করছেন যে আমাদের ডাক্তারদের অবহেলা বা এই মানে কোনো একটা ত্রুটি আছে সে কারণে, কিন্তু আসলে রোগীটা খুব খারাপ অবস্থাতেই আমাদের কাছে আসছিল
এবং আমাদের ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা দিয়ে তার চিকিৎসা করছে। তারা আমাদের ডাক্তারদের সাথে মিসবিহেভ করা শুরু করে এবং এক পর্যায়ে আমাদের একজন ডাক্তারের গায়ে হাতও দেয়। ইনস্ট্যান্ট যাতে শাস্তি দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা করব এবং দুইজনকে আমরা অ্যারেস্ট করে রেখেছি, থানায় আছে, শাহবাগ থানায়। তাদেরকে ইনস্ট্যান্ট শাস্তির ব্যবস্থা করলে ওনারা বলেছেন যে ওনারা কর্মবিরতিতে যাবেন না। ময়মনসিংহ 10 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত 5 জন। বুধবার সন্ধ্যায় গফরগাঁও পৌর শহরের ইসলামিয়া স্কুলের সামনে এই ঘটনাটি ঘটে। পুলিশ জানায় বিকেলে প্রতীক পাওয়ার পর শোভাযাত্রা করার জন্য বিএনপির প্রার্থী আখতারুজ্জামান বাচ্চুর অপেক্ষায় পৌর শহরের ইসলামিয়া স্কুলের সামনে অবস্থান করছিলেন তার সমর্থকরা। এ সময় বিএনপির বিদ্রোহী প্রার্থী এবি সিদ্দিকুর রহমানের সমর্থকরা হাঁস প্রতীক বরাদ্দ পেয়ে মিছিল নিয়ে ওই এলাকায় যান। এ সময় দুপক্ষ মুখোমুখি হলে উত্তেজনা ছড়ায়। এক পর্যায়ে বাধে সংঘর্ষ। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাটোরের সিংড়ায় বিএনপি নেতা কলেজ শিক্ষক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত 11টার দিকে উপজেলার কুমারপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম উপজেলা জিয়া পরিষদের সদস্য এবং বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। পুলিশ জানায় রেজাউল করিম প্রতিদিনের মতো বুধবার রাতে নিজ বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলে মারা যান রেজাউল। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি এখনো। এদিকে ঘটনার পর রেজাউল করিমের সমর্থকরা ক্ষিপ্ত হয়ে স্থানীয় ওহাব আলী নামে একজনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আগুনে পুড়ে মারা যায় ওহাব আলীর মা। এই ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাঙামাটি থেকে অন্যান্য জেলায় পাহাড়িকা পরিবহন সহ অন্যান্য বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মোটর মালিক সমিতি। সৌদিয়া পরিবহনের সাথে দ্বন্দ্বের জেরে সকাল থেকে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির বিভিন্ন সড়কে বাস চলাচল বন্ধ করা হয়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারণ সহ স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরাও। মোটর মালিক সমিতি জানায় অনুমোদনহীনভাবে রাঙামাটি ঢাকা রুটে সৌদিয়া পরিবহনের বাস চলাচল শুরু করেছে। তাই এই বাস বন্ধের দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার ঘোষণাও দেয় মালিক সমিতি। হঠাৎ করে পরিবহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। এর আগে গতকাল সৌদিয়া পরিবহনের কাউন্টারে গিয়ে তালা লাগিয়ে দেয় মালিক সমিতির কয়েকজন। ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে ৩,০০০-এরও বেশি প্রাণহানির দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। বুধবার প্রথমবারের মতো সরকারিভাবে নিহতের সংখ্যা প্রকাশ করে একটি বিবৃতি দেয় সংবাদ মাধ্যমটি। এতে দাবি করা হয় নিহতদের মধ্যে প্রায় ২৫০০ই বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্য। তবে মৃত বাকিদের পরিচয় কি তা খোলাসা করেনি প্রেস টিভি। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলোর প্রাণহানির সংখ্যা আরও কয়েক গুণ বেশি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন HRANA এর মতে বিক্ষোভে ৪৫০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে প্রায় ২০০ নিরাপত্তা বাহিনীর সদস্য। পাকিস্তানের করাচিতে শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬১ জনে দাঁড়িয়েছে। বুধবার ঘটনাস্থল থেকে বের করে আনা হয় আরও বহু মরদেহ। এর মধ্যে শুধু একটি দোকান থেকেই উদ্ধার করা হয় ৩০টির মতো মরদেহ। দোকানটি ক্রোকারি পণ্যের ছিল বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে এখনও প্রায় অর্ধশত মরদেহ ধ্বংসস্তূপের ভেতরে রয়েছে। শনিবার রাতে জিন্না রোডের গুল প্লাজা নামের শপিং মলটিতে আগুন লাগে। দ্রুতই তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে। ভেতরে আটকা পড়েন ক্রেতা বিক্রেতা সহ বহু মানুষ। আগুন প্রায় ২৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে। অভিযোগ ওঠে অগ্নিকাণ্ডের পর দ্রুত ব্যবস্থা না নেওয়ার কারণেই ভয়াবহ রূপ নেয় পরিস্থিতি। প্রাথমিক তদন্তে জানানো হয় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। দর্শক, এই ছিল যমুনা নিউজের আপডেটগুলো।